আমাদের 80th সেশন। আজকের এই 80তম আড্ডাতে আমাদের সাথে রয়েছেন আমাদের মায়াত স্পেসেরই খুব কাছেরই মানুষ দেবাশিস বিশ্বাস। প্রথম অসামরিক ভারতীয় বাঙালি হিসেবে উনি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন, বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, সেগুলোর বোধহয় লিস্ট শেষ হয় না, তাও আমি একটু বলি, আপনাদের শুনলে ভালো লাগবে। তেনজিং নরওয়ে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পেয়েছেন কোন সালে? 2016। অর্জুন অ্যাওয়ার্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসে পেয়েছেন। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের গোল্ড মেডেল উইনার রাধানা শিকদার অ্যাওয়ার্ড পেয়েছেন। সেরা বাঙালি হয়েছেন 24 ঘন্টার। কলকাতা শ্রী হয়েছেন কলকাতা কর্পোরেশন থেকে। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল থেকে তেনজিং নরগে অ্যাওয়ার্ডটাও পেয়েছেন। গর্বে মুখ উজ্জ্বল করে দিয়েছে বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবেও। দেবাশিস শুধু পাহাড়ে চড়া নিয়েই সীমাবদ্ধ রয়েছে তা নয়, কিন্তু দেবাশিস একজন লেখক। দেবাশিসের লেখা এই অ্যাডভেঞ্চার নিয়ে অনেক বই বেরিয়েছে, তা ছোটদের জন্য হোক বড়দের জন্য হোক, অনেকগুলি বই বেরিয়েছে। তিনি অ্যাডভেঞ্চার ফিল্ম মেকার। দেবাশিস সোশ্যাল ওয়ার্কার। আরোহণ ট্রাস্ট বলে একটি ট্রাস্ট তৈরি করেছেন এবং সেটাতে উনি নানান জায়গায় পাহাড়ে চড়ান, ছেলেমেয়েদের নিয়ে গিয়ে পাহাড়ে চড়ায় অ্যাক্টিভিটিস থাকে। দেবাশিসকে ডেকে নেব। দেবাশিস বিশ্বাস। গল্পটা এইভাবেই শুরু করেছি, জার্নি অফ এ নেচার লাভার। মানে আমার মনে হয় আমরা সবাই প্রকৃতি প্রেমী, তো যেহেতু এটা পৃথিবীর, আমি বলবো সবথেকে সুন্দরতম একটা জায়গা, হয়তো পৃথিবীর মন্দির, সেই জায়গাটা দেবস্থান। সেখানে যখন বারবার ছুটে যাই তো স্বাভাবিক আমি একজন নেচার লাভার আগে, পরে তো পাহাড়ে যেতে যেতে হয়ে গেছে। আমার জার্নি হঠাৎ করে এরকম না যে কোনো একদিন আমি জন্মের পর থেকেই বিরাট অ্যাডভেঞ্চারিস্ট হয়ে গেছি, সেটা না। কিছু শুরু থাকে। বাবাকে আমি দেখেছি, যখনই আমি কোনো এক্সপিডিশন করে আসতাম, জেনারেলি প্রথমেই ঘরে আপত্তিটা আসে বাবা মার থেকে, তোর কি দরকার যাওয়ার, বাঙালিদের মধ্যে আরও বেশি, কি দরকার এইসব জায়গায় যাওয়ার, ছেড়ে দে, যেতে হবে। কিন্তু বেসিক্যালি বাবার দিক থেকে আমি কোনো বাধা পাইনি, বরঞ্চ আমি দেখেছি, আমার খেয়াল আছে যখন কামেট কিংবা শিবলিং ক্লাইম্ব করে এসেছি, প্রথম যে সম্বর্ধনা সেটা আমার ঘরের থেকেই এসছে। বাবাই এলাকায় সবাইকে এক করে সেই অবসারিকা রিটায়ার্ড পার্সনদের যে অ্যাসোসিয়েশন, সেখান থেকে প্রথম যে সম্মানটা দেওয়া, সেটা আমি বাবার কাছ থেকেই প্রথম পেয়েছিলাম। আর মায়ের অবদান তো থাকেই। এরকম তো আমরা হঠাৎ করে বললাম যে বাবা মায়ের সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। সঙ্গে বাড়ির অন্যান্যদের, ভাই হোক, দাদা হোক কিংবা স্ত্রী অবশ্যই। আসামে জন্ম, আসামের গুয়াহাটিতে। তো সেই আসামে গণ্ডগোল শুরু হলো, আমরা জানি। আসামে বঙালি খেদাও যেই অ্যাজিটেশনটা হয়েছিল, সেখানে ভয়ঙ্কর একটা বাজে অবস্থা হলো। তো বাবার চাকরি সূত্রে আসামে পোস্টিং ছিল, তো কিন্তু আমরা চলে আসতে বাধ্য হলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কৃষ্ণনগরে গিয়ে ঠাই হলো আর কি। কৃষ্ণনগর সেই রাজবাড়ি, কৃষ্ণনগর কলেজে পড়াশোনা। এই কৃষ্ণনগর কলেজে পড়াশোনার সময় আমার শুরুটা হলো কীরকম, কলেজে পড়তে পড়তে একটা টিম বানালাম এবং প্রথম ট্রেকিং বলতে আমরা যেটা বুঝি সান্দাকফু। তখনও ট্রেকিংটা খুব একটা জলভাত হয়ে যায়নি কথাটা। তো আমি একটু অবাক হয়েছিলাম, ট্রেকিং আবার কি? বলছে পাহাড়ে গিয়ে হাঁটা। আমরা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, তো আমি বলেছি আরে পাহাড়ে তো আমরা সবসময় হাঁটি। তখন বুঝলাম ট্রেকিং কথাটা বেসিক্যালি পাহাড়ে হাঁটার সঙ্গে, এমন যে পাহাড়ে পিঠে ফিরে ব্যাগ নিয়ে হাঁটতে হয়, সেটাই ট্রেকিং। এরপর যেখানেই যাচ্ছি সেখানে হেঁটেই হাঁটতে থাকতাম। গঙ্গাসাগর গেছি, গঙ্গাসাগর থেকে হেঁটে দীঘা, তখনও জানতাম না এটা কোস্টাল ট্রেক বলে। তো আমার এক বন্ধু তখন বলল, তুই যখন এত এদিক ওদিক ঘুরছিস, এখানে একটা মাউন্টেন ক্লাব আছে, তুই সেখানে জয়েন কর। আমি খোঁজ নিয়ে দেখলাম মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন কৃষ্ণনগরে, সেখানে ঢুকে গেলাম। সেই সময়ই ইনকাম ট্যাক্সের চাকরিও পেলাম, কিছু পয়সার সংস্থানও হয়ে গেল। তার আগে তো টিউশনের পয়সায় ঘুরতাম, এবার চাকরির পয়সা এসে গেল। এবার বিভিন্ন ক্যাম্প, রক ক্লাইম্বিং, এবার সারা বছর ধরে পরপর প্রোগ্রামে, রিভার ক্রসিং, যখন সুযোগ পেলেও যাচ্ছি, না পেলেও নিজের মতন বেরিয়ে যেতাম। এইটা হচ্ছে বেসিক মাউন্টেনিং কোর্স।
নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, উপরে তেল বলে একটা জায়গায়, যেখানে যেতে গিয়ে সবার তেল ছুটে যায়। তো এই জায়গাটা আমরা বলতাম যে এমন একটা জায়গা, নামটা একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, পুরো তেল বেরিয়ে যায় মানে এখানে যেতে। ভয়ঙ্কর খাড়া একটা উঁচু জায়গায় গিয়ে এরকম একটা সুন্দর একটা ছোট্ট ওই উত্তরকাশী নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং এটা নিয়ে যায়। তো এই কোর্সে গেলাম, বিভিন্ন ক্যাম্প, বিভিন্ন পাখি দেখা, মানে কোনো কিছু আর বাদ দিচ্ছিলাম না। প্রথম মাউন্টেনিং কোর্স, সেটা মানে ভয়ঙ্কর বরফের মধ্যে। প্রথম 2-1 দিন একটু সফট স্নো পা দিয়ে দিয়ে যেতাম, তারপর তো স্লিপারি হয়ে গেছে, মানে উপরে বসতাম আর নিচে গিয়ে কেউ বসে আছে কাজ করছে তার ঘায়ের উপর গিয়ে পড়তাম। এবার এই ট্রেনিং করে এসে ঠিক 7 দিন টাইম পেলাম, সেটা 1997 সাল। তার আগের বছর 1996 সালে আমাদের ক্লাব মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর, ম্যাক কামেট এক্সপিডিশন করেছিল। কামেট ভারতবর্ষের 3য় উচ্চতম শৃঙ্গ, 3rd হাইস্ট পিক। ফার্স্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ইন্ডিয়ার দিক থেকে পারমিশন দেয় না। সেকেন্ড হচ্ছে নন্দা দেবী, এটা ভগবান বলে, দেবী দুর্গার বোন কেউ বলে দেবী দুর্গারই আরেক রূপ, সেই জন্য পারমিশন দেয় না। আর থার্ড হচ্ছে কামেট। তার মানে ম্যাক্সিমাম অ্যাচিভেবল পয়েন্ট যদি কিছু হয় ইন্ডিয়ায়, এটা কিন্তু সেই পিক। 1996 সালে আমাদের ক্লাব কলকাতার অন্যান্য অনেকের সঙ্গে মিলে একটা বড় টিম করে এখানে গিয়েছিল। 6টা ক্যাম্প লাগে, বেস ক্যাম্পের পরে 6টা ক্যাম্প, যেখানে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘাতে বেস ক্যাম্পের পরে 4টে ক্যাম্প লাগে। তো এবার যখন ওরা গিয়েছিল 1996 সালে, ওরা 5th ক্যাম্পে গিয়ে ভয়ঙ্কর ব্লিজার্ডে পড়ে আর এগোতে পারেনি, বেঁচে যান হাতে নিয়ে ফিরে এসছে। শুধু তাই না, সমস্ত ইকুইপমেন্ট ফেলে এসেছিল। তো পরের বছর আমাদের ক্লাব ঠিক করলো যে একটা ছোটো টিম যাবে, কেন ছোটো টিমে মুভমেন্ট খুব ফাস্ট হয়। সেই টিমটা তৈরি যখন হলো, সেই সময় আমি কোর্স করতে গেছি, কোর্স থেকে ফিরে এসেছি। ফেরা মাত্রই আমাকে বললো তুই যাবি। আমি দেখলাম এটা তো আমার কাছে হাতে চাঁদ পাওয়া। আমি বললাম আরে নিশ্চয়ই যাবো। তো 6 জনের টিমের নতুন 3 জন, মানে যারা জাস্ট, আমি আর একটা তমাল বলে একটা ছেলে জাস্ট কোর্স করেছি, সৌরভ সিঞ্চন বলে একটা ছেলে, সে কোনোদিনই কিছু করেনি, একটা ক্যাম্প রক ক্লাইম্বিং কোর্স করেছে। আমরা এই 6 জনের টিম বানিয়ে চললাম। তো আমার স্টার্টটাই ওই স্টার্ট উইথ এ বিগ ব্যাং এরকম টাইপের হয়ে গেল। আমি তখনও বুঝতে পারিনি। আমি পরবর্তীকালে এখনও যখন ভাবি কি ভয়ঙ্কর সেই জার্নি। এটা 7757 মিটার, একদম 8000 মিটারের কাছাকাছি প্রায়, মানে কিন্তু এটা অনেক বেশি কঠিন। কেন? এখানে অক্সিজেন নেই, অন্য সাপোর্ট নেই, যেটা 8000 মিটারে অনেক সাপোর্ট পাই আমরা। পরের বছর চৌখাম্বা খুব বিখ্যাত শৃঙ্গ, এটা চৌখাম্বার অন্য দিক, যে দিক থেকে আমরা গিয়েছিলাম যে দিকটায়। তারপরে 2000 সালে বেরিয়ে গেলাম নন্দাকোট এক্সপিডিশনে। সেখান থেকে এটা হচ্ছে নন্দাদেবী ইস্ট, সুনন্দা যার নাম। নন্দাকোট, সেই নন্দাকোটের এলাকা, নন্দাকোটের আরেক দিক থেকে পানমালী দুয়ার। এইটা হচ্ছে অপূর্ব আরেক শৃঙ্গ। এই রিজ বরাবর ওঠা, এই কোণা দিয়ে ওঠা। পানমালী দুয়ারের পর আরেকটা যে ভালো পিক, সেটা হচ্ছে, পিকটা ছোট, রুবলকাং, কিন্তু এটা খুব রিমার্কেবল আমার লাইফে। কেন? এটা আমি লিয়াজ অফিসার হিসেবে গিয়েছিলাম বাংলাদেশের প্রথম এক্সপিডিশন, বাংলাদেশের প্রথম জয়েন্ট এক্সপিডিশন ইন্ডিয়ার সঙ্গে, সেইটা আমি লিয়াজ অফিসার হিসেবে গিয়েছিলাম। তারপরে এই থ্যালাই সাগরে একটা এক্সপিডিশন হলো, যেটাই আমি লাস্ট মোমেন্টে অফিসে ছুটি পেলাম না, যেতে পারলাম না। এটা বসন্তদা গেল, বসন্ত সিংহরায় গেল, আমি যেতে পারলাম না। আর এটা ছাঙ্গুচ, সেই সময় এটা যখন আমরা অ্যাটেম্প করেছিলাম, এটা ভার্জিন পিক ছিল, আনক্লাইম্বড। বা পরপর 2 বছর আমার তো লস হয়েছে, যাইনি মাউন্টেনে। তো চলো সামনের বছর একটা প্ল্যান করি, এমন একটা কিছু যেটা পুষিয়ে দেবে। 1 এপ্রিল 2010 বেরিয়ে পড়লাম। প্রতিমা দি আমাদের প্রেস ক্লাবের ফ্ল্যাগ দিলেন, বেরিয়ে পড়লাম কাঠমান্ডু। প্রথমে উত্তর দিক থেকে যাব ভেবেছিলাম, উত্তরের দিক থেকে আসলে এভারেস্টটা অসম্ভব, মানে একদম কাছে। সেখান থেকে চলে গেছি ট্যাংবোচে, এলাকার সবথেকে বড় মনাস্ট্রি। সেই এভারেস্টের রুট, আর বেশি গল্প বলবো না। রাত্রেবেলায় রওনা দিয়ে বেস ক্যাম্প থেকে উঠে যাচ্ছি খুম্বু গ্লেসিয়ার, তার সেই ক্রিভাস ক্রসিং, ল্যাডার ক্রসিং, বিভিন্নভাবে ক্যাম্প 1, ক্যাম্প 2 হয়ে এটা ক্যাম্প 3 উঠে গেছি। পিছন ফিরে দেখা, ওই বরাবর উঠে এসছি, এই যে উঠে আসছি। ক্যাম্প 4, এই ছবিটা কিন্তু এখানে সত্যরূপ, এটা সত্যরূপের ব্যাক সাইড। হ্যাঁ, এটা মানে বিভিন্ন জায়গার ছবি নিয়ে আমি লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে সাউথ কল,
এভারেস্ট আর লোৎসের মাঝখানে, সাউথ কল থেকে এভারেস্ট একদম অন্যরকম চেহারা। এইখানে এরকম জায়গায় এই যে ট্রায়াঙ্গেলটা, ওই যে একটা এই ট্রায়াঙ্গেলটার একটা নাম আছে, আমি এক্ষুনি মনে আসছে না। আমাদের গৌতম ঘোষ মারা গেছিলো, বলেছিল না সেই একটা ট্রায়াঙ্গেলে আটকে আছে, এই ট্রায়াঙ্গেলে ঝুলছিল। আমরা 16 তারিখ রাত্রিবেলায় বেরোলাম। 16 তারিখ রাতে বেরিয়ে 17 তারিখ, এই যে 17ই মে, আমি কিছু কিছু ডেট টাইম রেখেছি, ভোর 4:43। সামনের যে পয়েন্টটা ওটা পিক না, ওটা সাউথ সামিট, পিকের নিচে, পিকের মতন দেখতে সেখানে। আর এটা বিখ্যাত ছবি, এভারেস্টের ছায়া পড়েছে আকাশের গায়ে, সেই এভারেস্টের ছায়া। আর এইটা হচ্ছে হিলারি স্টেপ। আমরা অনেক পড়ে চড়ে গেছি হিলারি স্টেপ, এই ওই সেই, কিন্তু আমরা আসলে অনেক বেশি আমরা প্রিপারেশন নিয়ে গেছিলাম, যার জন্য টের পাইনি কখন হিলারি স্টেপ ক্রস করে গেছি। পরে আমি যখন ছবি দেখি তখন দেখি এটাই সেই হিলারি স্টেপ। মারাত্মক কিছু না, আমরা এখানে না, আমরা খুব হাই কোয়ালিটি আমরা রক ক্লাইম্বিং করি, খুব ভালো মাপের সব রক ক্লাইম্বার আছে আমাদের এখানে, তাদের কাছে হিলারি স্টেপটা কোনো একটা বড় কিছু না। অবশেষে একদম মাথার কাছে সকাল 7টা বাজে, এই রকম একটা ঢাল, আর ওইদিকে খাড়া অনেকটা নেমে গেছে, এই ডান দিকটায় পূর্ব দিক, আর ওই দিক উল্টো দিকে চীনের দিকে এটা যেমন 30 ডিগ্রি মতন, 30-35 ডিগ্রি ঢাল, ওদিকে 40-45 ডিগ্রি ঢাল। এই রকম, এই মাথাটা এরকম প্লেন না, এইরকম একটু এরকম অনেক ফ্ল্যাগ ট্যাগ দেওয়া আছে এখানে। আমি তো এভারেস্টের মাথায় অবশেষে 17ই মে সকাল 7:30, 2010 পৌঁছলাম। আমরা 4 জন। ক্লাইম্ব হয়ে গেল, ভেবেছিলাম যতদূর পারবো যাব, কিন্তু ক্লাইম্ব হয়ে গেল। ফিরে আসলাম তখন লাইফটা একদম 180 ডিগ্রি ঘুরে গেল। আমি তো গেছিলাম যেরকম অন্যান্য এক্সপিডিশনে যাই সেরকম, ফিরে যখন এসেছি দেখছি এয়ারপোর্টে হাজার হাজার লোক। এখানকার তখনকার মিনিস্টার কান্তি গাঙ্গুলি, আরও অনেক মিনিস্টার, সব গিয়ে পারলে এয়ারপোর্ট থেকে প্লেন থেকে কোলে করে নামিয়ে আসে। আর এখানে রাজ্যপাল তার ব্যান্ড পার্টি পাঠিয়ে দিয়েছে আমাদের দেখার জন্য, এত লোক ধাক্কি। আমি তো এসব দেখতাম যে সিনেমা স্টার ফার আসলে হয় এরকম। তো তারপর প্রতিদিন 2-3টে প্রোগ্রামে ডাক। তো যাই হোক, আমার জার্নি আবার শুরু হয়ে গেল, সেকেন্ড ইনিংস চালু হয়ে গেল। আর ইনিংস ডিক্লেয়ার করলাম না। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর আমি কি বলবো, এত সুন্দর, এত দারুণ পিক কাঞ্চনজঙ্ঘা। 5 ট্রেজার অফ স্নো, এখানে 5টা সিংহ দেখা যাচ্ছে, 4টে দেখা যাচ্ছে। ইয়ালুংখাং বলে একটা পিক আছে ওই ছোটোটার পিছন দিকে, তারপরে যে ঢিপি সবথেকে বড়, এটা ইয়ালুংখাং, ওই ছোটোটা হচ্ছে কাংবাচেন তার পিছনে। এই ইয়ালুংখাং হচ্ছে যেখান থেকে ছন্দা পড়ে গেছে। তারপরে যে বড়টা সেটা কাঞ্চনজঙ্ঘা মেইন মাঝখানে, তারপরে একটা ছোট্ট খুঁচি আছে, ওটা আরেকটা পিক, সেটা কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল। আর এই দিকেরটা একদম এদিকেরটা কাঞ্চনজঙ্ঘা সাউথ। তো এই সব মিলে কাঞ্চনজঙ্ঘা। জংড়ির দিক থেকে, এটা পেলিংয়ের দিক থেকে তোলা, জংড়ির দিকে গেলে শুধু কাঞ্চনজঙ্ঘা সাউথটা দেখা যায়, এই যে নিচের এদিকের যে পিরামিডটা। উঠে যাচ্ছি পেম্বা। আমাদের পেম্বা এখন নেই, পেম্বা আমার সঙ্গে অনেক দিন, বহুদিন। পেম্বাকে যখন বলা হতো আর কতদিন, আর কব তক করোগে, তো আমার দিকে তাকিয়ে বলতো দেবাশিস দা জব তক বলেগা। আমি বলিনি, কিন্তু বেটা ক্লাইম্বিং ছেড়ে দিয়েছে। তো সেই বরাবর উঠে যাওয়া ক্যাম্পনের রাস্তা, এই উঠে যাচ্ছি। আর এই খাঁজটা, এই যে এখানটা, এই যে খাঁজটা দেখা যাচ্ছে, এটাকে কুলওয়ার বলে। এর বাঁ পাশ দিয়ে উঠতে হয়। আর ওই উপর থেকে সবসময়, এটা ওয়ার্ল্ডের সবথেকে কিলার মাউন্টেন। 47% ডেথ রেশিও ছিল তখন, এখন একটু কমেছে কারণ অনেক বেশি ক্লাইম্ব হয়ে গেছে। তো অন্নপূর্ণা কিলার মাউন্টেন, কারণ এইটার জন্য, এইটা দিয়েই যেতে হবে, আর কোনো জায়গা নেই, ওই উপরে উঠতে হবে। এই যে উঠে যাচ্ছি, ওই যে ওটার পাশ দিয়ে উঠবো, ওই যে ওটার উপর দিয়ে উঠে যাব। এই যে যখন উঠছি, ওইখানে মার্ক করা গোল দুটো ওই উপরে, ওইটা আমি আর বসন্তদা, এটা আরেকজনের কাছ থেকে আমি নিয়েছিলাম। হ্যাঁ, না বেস ক্যাম্প নাই, ক্যাম্প 2 থেকে, ক্যাম্প 2-র একজন, ওরা ব্যাক করে গেছিলো এখান থেকে। যখন উঠছি ওই অ্যাভালাঞ্চ নামছে, এটা সবসময় এই অ্যাভালাঞ্চ নামতে থাকে। এই অ্যাভালাঞ্চে ওই যে তখন আমরা শুয়ে আছি ওখানে, রোপে শুয়ে পড়েছি, এই যে ধাক্কা মেরে বেরিয়ে গেল। হ্যাঁ, কিন্তু বেঁচে গেলাম, তবেই তো এখানে আছি, কিংবা হয়তো বেঁচে নেই। কেউ মারা যায়নি, খুব লাকিলি কেউ মারা যায়নি। এবং এইটা দেখে, এইটা ওই ভদ্রলোক টাং ফিডিং তো দেখেছিল, দেখে বললো এটা তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বন্দুক দিয়ে গুলি মারলেও লোকে বেঁচে যাওয়ার চান্স থাকে, এখানে কোনো বাঁচার চান্স নেই, আমি ভাই পালাচ্ছি। ও চলে গেছে, ও কিন্তু ক্লাইম্ব করতে যায়নি। আর লাকি এই ঘটনাক্রমে এই সময় অনেকে গেছিলো, কিন্তু আমাদেরই ক্লাইম্ব হয়েছে। কেন, এটাও একটা মজার গল্প যে আমরা যখন গেছি এবং প্রচুর বরফ পড়ে গেছে। হ্যাঁ, প্রচুর বরফ পড়ে গেছে। আমরা ইভেন ক্যাম্প 4 পৌঁছতে পারিনি, মাঝখানেই বরফ কেটে তাঁবু লাগাতে হয়েছিল।
কিন্তু কি হলো, ক্যাম্প 4-এ আমরা একটা নিচে তাঁবু লাগিয়ে করলাম, করে আমাদের ওই নতুন শেরপাটা ও হাই অল্টিটিউড সিকনেস হয়ে গেল, ও কিন্তু আর যেতে পারলো না। ওকে আমরা অক্সিজেন লাগিয়ে তাঁবুতে শুইয়ে রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়লাম। জাস্ট ওদের সঙ্গে, বিদেশিদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের এই তাড়াহুড়োটা করতে হলো। এবং সেই অন্নপূর্ণার মাথায়, হ্যাঁ, এই অন্নপূর্ণার মাথাটা দেখাই, ওই যে পিছনে, এখান থেকে অনেক দূর, এটা তো ভোর হয়নি তখনও, সবে সূর্যের আলো পড়েছে, এখান থেকে অনেক লম্বা জার্নি, ওটা একদম গোল্ডেন কালার হয়ে আছে মাথাটা। আর এই পাশের যে এই যে খোঁচাটা, এই খোঁচাটা দেখাবো, এই খোঁচাটা হচ্ছে 8019 মিটার, আর অন্নপূর্ণা হচ্ছে 8091 মিটার। সেই ওই খোঁচাটা, ওই যে ডান দিকে, ওই খোঁচাটা ক্রস করে অন্নপূর্ণার মাথাটা না, মানে জাস্ট এই প্রচুর ক্রিভাস, এটা আসলে অন্যরকম ক্রিভাস। এই মাথাটা কর্নিশ বলে, মানে একদিক থেকে হাওয়া আসলে বরফটা জমতে জমতে এরকম হয়ে যায়। তো কর্নিশ, এখানে কতগুলো ক্র্যাক থাকে, লম্বা লম্বা ক্র্যাক দেখলে বোঝা যায় এটা কর্নিশ। তো একদম মাথায় ওঠাটা রিস্কি, তো আমরা এই যে এখান থেকে ওই মাথাটা, অন্নপূর্ণার মাথা, এটা অন্নপূর্ণা 2012। তারপরের বছর 13 ধওলাগিরি। আমি আরেকটু স্পিড যাই, ধওলাগিরি পরের বছর আর বসন্তদা অফ হয়ে যায়, পরের বছর থেকে আমি একাই যাই। মাকালু হচ্ছে মহাকাল থেকে মাকালু, সেই মাকালু উঠে যাচ্ছি, ভয়ঙ্কর দারুণ জায়গা মাকালুটা, মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ফ্রেঞ্চ কুলওয়ার, এটা খুব কঠিন একটা জায়গা, এটা দিয়ে উঠতে হয়। আর খুব ভয়ঙ্কর, কেন উপর থেকে পায়ের চাপে রক পড়লে না একটা লোক মরে যাবে, কিন্তু যে কোনো এতটুকু একটা পাথর পড়লেই মরে যাবে। উঠে যাচ্ছে একদম মাকালুর মাথা একদম একটা পিরামিড শেপ, একদম পিরামিড শেপ, মানে একটা লোক দাঁড়াতে পারে না, কতটা পিরামিড এরকম পা রাখতে হয়, এরকম করে দেখাচ্ছি। এই মাথাটায় না, ওইখানে ওই যে মাথায় দেখা যাচ্ছে লোক, হ্যাঁ, লোক যাচ্ছে, আর একদম এইভাবে দাঁড়াতে হয়, মানে পা সোজা রাখা যায় না, ওই যে এই প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে জায়গাটা ঘিরে রাখা আছে, ব্যাস এইটুকুনি। পরের বছর চলে গেলাম চোইউ, 2015 উঠে গেছিলাম চোইউ 6th হাইয়েস্ট পিক, এটা তিব্বতের দিকে। কিন্তু কি হয়, যখন উঠে গেছি 2015 সালের 20 এপ্রিল ভয়ঙ্কর আর্থকোয়েক হয়, অনেক লোক মারা যায়, ওই দিকেও এই একই এফেক্ট হয়, সমস্ত এক্সপিডিশন ক্যান্সেল করে দেয়, আমরা নেমে আসতে বাধ্য হই। সেই বছরই মানাসলু, সেই মেরান মাথায় ওইদিকে ওই যে এভারেস্ট লোৎসে, ওইদিকে মাকালু, ওই যে যেখানে ধোঁয়া উঠছে মাকালু, সেই উঠে যাচ্ছি। এই ছবিটা দিয়ে টেলিগ্রাফে দিয়েছিল, মানে পুরো ফুল পেজ একটা গল্প বেরিয়েছিল এই ছবিটা দিয়ে। উঠে যাচ্ছি এইরকমই, ওই যে সুন্দর জায়গাটায় সেই তাঁবু লাগানো হয়েছে, এই বরাবর উঠে যাওয়া, এই রক, এই আইস ওয়াল বরাবর উঠে যাওয়া, সেই উঠে যাচ্ছি, আরও উঠে যাওয়া, অবশেষে এটা মাথায়, একদম মাথা, ততক্ষণে একদম ফগি হয়ে গেছে, আর কোনো জায়গা নেই। মানে কি, আমাদের মাথা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে একটা ফ্ল্যাট জায়গায় বসেছি। প্রত্যেকবার এক্সপিডিশনে মুভি, আমার জার্নি যখন, আমারটুকু আর একটু বলে নিই, মুভি আর বই লেখা হয়েছে, এই সব বই ফই চলে যাই, মুভি বানিয়েছি। ওই যে অ্যাওয়ার্ড, এটা রাষ্ট্রপতি ভবন, সেই অ্যাওয়ার্ড। এটা আমাদের 56 ইঞ্চি, সেদিন তার আগের দিন গেছিলাম ওখানে, এই যে স্যারের সঙ্গে। তারপর এই IMF গোল্ড মেডেল, আমার মনে হয় IMF গোল্ড মেডেলটা আমার কাছে আরও বেশি প্রেস্টিজিয়াস, কেন, এটা খুব সিলেক্টেড ওয়েতে দেয়। যেমন অর্জুন অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হয়, কিন্তু এইটা খুব সিলেক্টেড কেসে দেয়। আর অনেক কিছু পেয়েছি, প্রচুর, সবার শুভেচ্ছা ভালোবাসা, কিন্তু এখনও জার্নি রয়ে গেছে। থ্যাংক ইউ।